বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক শরণার্থী কর্মীর সঙ্গে কথা বললাম আমরা। আমরা এখন এসেছি মোহিত রায়ের কাছে, যিনি দীর্ঘদিন ধরে শরণার্থীদের নিয়ে কাজ করছেন। এছাড়াও কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তার কিন্তু বেশ বিদগ্ধী মানুষ বলা চলে। সেই কারণেই এখন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, যে ছাত্র আন্দোলন বা কোটা পদ্ধতি তুলে দেওয়ার পক্ষে ছাত্ররা যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, কোনোভাবেই তাদেরকে সামাল দিতে পারছে না সেখানকার সরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহিতবাবু কি বলেন যে বাংলাদেশে সত্যিই কি এই কোটা পদ্ধতি থাকার কোনো দরকার ছিল? মুক্তিযুদ্ধ হয়েছে একথা সকলেরই জানা, কারণ বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে ভারতের একটা বিরাট ভূমিকা ছিল, কিন্তু সেখানে কোটা সিস্টেমটা কতখানি থাকার আদৌ দরকার ছিল কিনা সে বিষয়টা যেমন আমরা জানবো। পরবর্তীতে ভারত বিরোধী প্রচুর স্লোগান তারা দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে ভারতের কি ভূমিকা বা সেটা নিয়ে তাদের মধ্যে কেন এত উৎকণ্ঠা বা এত বিরক্তি বা উত্তেজনা, সেটাও আমরা জেনে নেব। প্রথমত, যে কোনো দেশ বা সমাজের মধ্যে যদি কোনো বিশেষ সংরক্ষণ বা কোটা থাকে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে তাকে পর্যালোচনা বা রিভিউ করা উচিত। এটা আমাদের দেশের পক্ষেও সত্য। বাংলাদেশের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জন্য 30% একটা সংরক্ষণের ব্যবস্থা ছিল। এ ব্যাপারে দুটি বিষয় আছে। একটা হচ্ছে মুক্তিযোদ্ধা। বাংলাদেশের একেবারে সরকারি হিসেব অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা 2,35,000। আমি মনে করি এই সংখ্যাটা অতিরঞ্জিত। এটা বাংলাদেশের যারা এ নিয়ে কাজ করেন তারাও বলেন যে বিভিন্নভাবে নাম ঢোকানো হয়েছে। এবং দ্বিতীয়ত, যেটা আরও গুরুত্বপূর্ণ, এই 2,35,000 মুক্তিযোদ্ধার মধ্যে 10,000ও সম্ভবত কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। কারণ মাত্র 9 মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এর মধ্যে একটা সেনাবাহিনী তৈরি করা যায় না যাদের আগে কোনো রকমের কোনো ট্রেনিং ছিল না। তারা এসে পাকিস্তানের সেনাবাহিনীর মতো একটি সুশিক্ষিত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করবে, সেরকম সম্ভব ছিল না। এবং পাকিস্তানের নিজের সৈন্যবাহিনী ছিল 1 লক্ষ। 1 লক্ষ সৈন্যর বিরুদ্ধে 2,35,000 মুক্তিযোদ্ধা তো অনেক। তাহলে ভারতীয় সেনাদের কোনো প্রয়োজনই হতো না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলতে যেটা হয়, সেটা ভারতীয় বাহিনীরা প্রবেশ করার পর যে 10 দিন, সেই 10 দিনে দুপক্ষের মধ্যে প্রচুর সংঘর্ষ হয়, তাতেই বাংলাদেশ মুক্ত হয়। এটিই মূল। আর বাকি যে 30 লক্ষ লোক মারা গেছে, অনেক জায়গায় বলে মুক্তিযোদ্ধা, এর সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই। এই ঘটনাবলিতে পাকিস্তান হিন্দু শূন্য বাংলাদেশকে করতে চেয়েছিল, তার ফলে একটা ব্যাপক গণহত্যা হয়। যারা এই গণহত্যার শিকার হয়েছে তারা কেউ কোনো রকমভাবে মুক্তিযুদ্ধ করতে যাননি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং তারপরে যে বিষয়টা হয়েছে, যেটা বলছি যে সংরক্ষণের, এটা তো ঘটনা যে 30% সংরক্ষণ, এটা অনেক দিন ধরে থাকা এবং পরপর প্রজন্ম পেয়ে যাওয়া, এটা তো খুবই একটা বিতর্কিত ব্যাপার। এটা আমাদের দেশের ক্ষেত্রেও, কারণ আমাদের দেশে যারা সংরক্ষণ পান তাদের এক একটা পরিবার, তারা যথেষ্ট প্রতিষ্ঠিত হয়ে গেছেন, 2টো জেনারেশন প্রতিষ্ঠিত হয়ে গেছেন, তারপরেও তাদের পরিবারের ছেলেরা সংরক্ষণ পান। ফলে সেই গোষ্ঠীর যারা সংরক্ষণ পান তাদের গোষ্ঠীর অন্যান্যরা কিন্তু বঞ্চিত হন, কারণ তারা নিজেদের গোষ্ঠীরই আরেক দল ছেলে মেয়েদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। সুতরাং বাংলাদেশের এই ছাত্রদের যে আন্দোলনের মূল কথাটা, সেটা সব যথেষ্ট যুক্তিযুক্ত। এবং ভারতেও যারা এদের সমর্থন করছেন, বামপন্থীরা, তাদেরও ভারতের ক্ষেত্রে তা ভাগ হয়। আন্দোলনটা ছাত্ররা শুরু করেছিল, কিন্তু সেটা প্রচণ্ড হিংসাত্মক হয়ে ওঠে এবং অনেকটা ছাত্রদের হাত থেকে বাইরে চলে যায়। কিন্তু আমার মনে হয় যে এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ গত 15 বছর ধরে বাংলাদেশে শেখ হাসিনা সরকার যে রয়েছেন, শেখ হাসিনা সরকার প্রথমবার যখন যেভাবে নির্বাচনে জিতে আসেন, একটি অদলীয় তখন সরকার তৈরি হয়েছিল। এটাই ছিল চুক্তি যে বাংলাদেশে নির্বাচন হবে অদলীয় সরকারের তত্ত্বাবধানে, তত্ত্বাবধায়ক সরকার যাকে বলা হয়। কিন্তু শেখ হাসিনা এসেই কিন্তু এই চুক্তিটা বাতিল করে দিয়েছেন। ফলে এর পরপর যে নির্বাচনগুলো হয়েছে, তাতে মূল যে বিরোধী দল বিএনপি, তারা কিন্তু অংশগ্রহণ করেনি। সুতরাং সাধারণ মানুষের কাছে, এবং এটাও অভিযোগ যে এই নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে, মানে একটু আধটু নয়। সুতরাং
একটা ক্ষোভ কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে যে আমাদের এখানে নির্বাচন ঠিক রকমভাবে হচ্ছে না, এই সরকার নির্বাচিত সরকার নয়। সুতরাং সেই ক্ষোভটা কিন্তু এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে, যেহেতু এটা একটা মনে করা হয় ঠিক বা বেঠিক যে শেখ হাসিনার সমর্থনে ভারত আছেন, ফলে এই আন্দোলনটা অনেকটা ভারত বিরোধীও হয়ে যায়। এবং শুধু তাই নয়, কারণ এদের শেখ হাসিনার মূলত যারা বিরোধী তাদের মধ্যে ইসলামিক শক্তি খুব শক্তিমান, সুতরাং তাদের কাছে ভারত সবসময়ই একটা বিরোধী শক্তি। সুতরাং এই সমস্তগুলোই কিন্তু ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী আন্দোলনেও এটাকে রূপান্তর করে। ছাত্ররা একটা ন্যায্য আন্দোলন শুরু করেছে এবং সেটাকে যখন সরকার তার বিরুদ্ধে গুলি চালিয়েছে, যেভাবে সেটাকে ঠিক রকমভাবে তারা ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারেননি, তার ফলে একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, যে গণ আন্দোলনটা খুব একটা বাঞ্ছিত নয়, কাঙ্ক্ষিত নয়, কিন্তু সেটাই বাস্তব। ভারতের এখন এই মুহূর্তে এই ব্যাপারে খুব সজাগ থেকেই চলতে হবে। ছাত্র আন্দোলনের বাংলাদেশের সেটা যদি নিয়ন্ত্রণ করা না যায় কোনোভাবেই, বা নিয়ন্ত্রণের যদি কোনো পন্থা আপনার মনে হয় সেটাও বলতে পারেন যে কি করলে এটাকে মানে মোটামুটি একটা জায়গায় ওদের স্থিতাবস্থায় আনা যেতে পারে। বাংলাদেশের ছাত্র আন্দোলন যে দাবিটা করেছিল, সুপ্রিম কোর্ট মূলত সে দাবিটা মেনে নিয়েছে। যদিও শেখ হাসিনা সরকার বলেছিল যে তারাও এই কথাটাই বলছিলেন, এবং হাসিনা সরকারই বলেছিলেন প্রথম কোটাটাকে কমিয়ে দিতে হবে, কিন্তু ঢাকা হাইকোর্ট সেটাকে বাতিল করে দেয়। তার বিরুদ্ধে এটা সুপ্রিম কোর্টে যায়। ছাত্র আন্দোলনের একটা লক্ষ্য ছিল এবং তারা সফল হয়েছে যে সুপ্রিম কোর্টকে এই চাপ তৈরি করতে যে এটাকে বাতিল করতে। মনে রাখতে হবে, এই আন্দোলন করতে গিয়ে 100-র বেশি ছাত্র এবং সহযোগী মারা গেছেন। সংখ্যাটা আজকের দিনে একটু অত্যন্ত বেশি। একটা কয়েকদিনের আন্দোলনে এতগুলো মানুষ মারা যাওয়াটা, সুতরাং এখন মেনে নিলেও ছাত্রদের মধ্যে কিছু আরও দাবি থেকে যাচ্ছে যে যাদের মারা গেছে তাদের পুলিশদের শাস্তি, তাদের ক্ষতিপূরণ, এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল তারাও নিশ্চয়ই এই অবস্থায় আরও কিছু পেতে চাইবে, এটাই স্বাভাবিক। সুতরাং এই মুহূর্তে আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটা বলা মুশকিল। এই ব্যাপারে ভারত ও পশ্চিমবঙ্গের খুব দায়িত্ব আছে, কিন্তু কোনোদিনই পশ্চিমবঙ্গ ও ভারত সরকার তাদের দায়িত্ব পালন করেনি। পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল এ সম্পর্কে গত 70 বছর ধরেই কোনো রকমের কোনো মনোভাব, ভারত সরকার কখনোই কোনো দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেনি। আমরা ওই যখন 3 বছর আগে দুর্গাপূজার উপর আক্রমণের সময়ও ভারত সরকার আদৌ রিয়্যাক্ট করেনি। ভারত সরকার হয়তো একটা সামগ্রিকভাবে রাজনৈতিক দিশা থেকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সিদ্ধান্ত বাংলাদেশের হিন্দু এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সেটা নিয়ে তারা ভাবেন বলে মনে হয় না। সুতরাং এই আন্দোলনের পর বাংলাদেশ কোন দিকে এগোবে সেটা আমাদের ভারতীয় না হলেও পশ্চিমবঙ্গের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে অনেকটাই প্রভাবিত করবে। বাংলাদেশে সম্প্রতি যে ছাত্রদের আন্দোলন চলছে সেই নিয়ে আমরা এসেছিলাম, মোহিত রায়ের সঙ্গে কথা বললাম। তিনি অনেক কিছু বিষয়ে বললেন, যেটা বললেন সেটা খুবই উদ্বেগের, যে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন দীর্ঘ হচ্ছে ধীরে ধীরে এবং সেটাকে কোনোভাবেই দমাতে পারছে না সেখানকার সরকার অনেক রকম উদ্যোগ নিচ্ছে, সেটা নেওয়াটা তাদের কর্তব্য। কিন্তু তিনি যেটা বললেন সেটা খুবই চিন্তার, যে একদম লাগোয়া রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কিন্তু সেইভাবে কোনো আশা দেখাতে পারে না বা কখনো সেরমভাবে কোনো মন্তব্য করে না পশ্চিমবঙ্গের কোনো অংশ থেকে কেউই। কিন্তু বাংলাদেশে কিছু হলে সেটার আঁচ কিন্তু সবচেয়ে আগে আঁচড়ে পড়বে এই পশ্চিমবঙ্গে। পাশাপাশি তিনি এটাও বললেন যে ভারতও কিন্তু এই ব্যাপারে কোনো সময় খুব সাহসী পদক্ষেপ বা দৃঢ় পদক্ষেপ নিতে পারেনি, অথচ বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারকে কিন্তু সবসময় সমর্থন করে এসেছে ভারত। এটাও কিন্তু বাংলাদেশের ছাত্রদের একটা উদ্বেগের বা তাদের একটা
বলা যেতে পারে তারা একেবারেই পছন্দ করছে না এই বিষয়টা, সেই কারণে ভারত বিরোধী নানা স্লোগানও দিচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আমরা বলতে পারি যে বিষয়টা খুবই উদ্বেগের, যেই উদ্বেগের আঁচ যে কোনো দিন হয়তো পশ্চিমবঙ্গের উপর আছড়ে পড়তে পারে। ক্যামেরায় কৌস্তবের সঙ্গে অতসী ধর, গেটওয়ে টু নিউজ, কলকাতা।